সন্ধ্যা শ্রোতা দর্শক, ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের আজকের প্যানেলে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, একসময়কার তুখোড় ছাত্র নেতা মিস্টার মান্না দুবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিলেন। রয়েছেন জহিরুদ্দিন স্বপন, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, তিনিও একসময় ছাত্র রাজনীতির অন্যতম শীর্ষ নাম ছিলেন বাংলাদেশে। রয়েছেন আপেল মাহমুদ, গীতিকার, সুরকার এবং শিল্পী, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার বিভিন্ন জনপ্রিয় গণসঙ্গীতের সাথে তার নাম জড়িয়ে রয়েছে। এবং রয়েছেন শমিকা স্যার, মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের ৩৫তম বার্ষিকীতে শ্রোতা দর্শকদের জন্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথম প্রশ্ন আজকের তাসনিম চৌধুরী, সেন্ট্রাল রোড, ঢাকা থেকে। তাসনিম চৌধুরী, সম্প্রতি 4 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন, তাকে কি আপনারা জনমতের প্রতিফলন হিসেবে মনে করেন? আপনি জনমতের প্রতিফলন বলতে কি বোঝাচ্ছেন? আমি বলতে চাচ্ছি তারা তো কোনো দলীয় কোনো মানুষ নন, তারা নির্দলীয় এবং তারা জনমতের জন্যই কাজ করছেন। তো তারা যেভাবে চাচ্ছেন দেশের উন্নয়ন হবে, ঠিক সেভাবে তারা করতে পারছেন না দেখে আজকে 4 জনই পদত্যাগ করেছেন। এটা কি আমাদের মতামতের একটা প্রতিফলনের অংশ নয়? মাহমুদুর রহমান মান্না, মানে আমি প্রশ্নটাকে একটু রেকটিফিকেশন করে বলি। এরকম নয় যে মানুষ চেয়েছিলেন যে এই 4 জন পদত্যাগ করুন, কিন্তু যেভাবে ঘটনাটা ঘটছিল, ওনারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন, ওনারা যা করতে চাচ্ছিলেন, জনগণ তাদের এই ভূমিকায় সন্তুষ্ট ছিলেন। তারা মনে করছিলেন যে ওনারা যদি এরকম করে করেন তাহলে এটা একটা ভালো ফল বয়ে আনতে পারবে। তারপরে সেটা যে করা যাচ্ছে না এবং কেন করা যাচ্ছে না এই বিষয়টাও মানুষের কাছে স্পষ্ট হয়েছে তাদের কথার পরিপ্রেক্ষিতে। ফলে তারা যখন পদত্যাগ করেছেন এইটা ব্যাপকভাবে সমর্থিত হয়েছে। এটা নিয়ে আমি কোনো সন্দেহ করবার অবকাশ দেখি না। মানুষ মনে করেছে তাদের এই পদত্যাগটা যৌক্তিক। এবং আমি বলতে চাই, ধরুন যে আমরা যদি এরকম করে ধরি যে গত প্রায় 1.5 মাস 2 মাস ধরে এই সাম্প্রতিক আন্দোলন চলছে, সেই সাম্প্রতিক আন্দোলনে যে সমস্ত আন্দোলনের মধ্যে দিয়ে ব্যক্তিত্ব গড়ে ওঠে, তার চাইতে এই 4 জন আরও বেশি গুরুত্বপূর্ণ আলোকিত ব্যক্তি হিসেবে সবার সামনে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। জহিরুদ্দিন স্বপন, আমার কাছে মনে হয়েছে যে এই পদত্যাগের মধ্য দিয়ে ওনারা প্রমাণ করেছেন যে বিষয়টির মধ্যে ওনাদের ব্যক্তিগত অনুভূতিটিকেই ওনারা গুরুত্ব দিয়েছেন। এবং এরকম একটি রাষ্ট্রীয় ব্যবস্থাতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা আমাদের সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করেছিলাম, এবং যেই বাস্তবতার কারণে এই ব্যবস্থাটি আনা হলো, সেই বাস্তবতাটা নিশ্চয়ই একটা জটিল বাস্তবতা। এবং এরকম জটিল বাস্তবতাতে দেশের রাজনৈতিক দলসমূহকে একটা আস্থাভাজন নির্বাচনের জায়গাতে নিয়ে আসার মতো একটা কঠিন দায়িত্ব পালন করবেন যারা, তারাই হলেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাবৃন্দ। ফলে এই ব্যবস্থার মধ্যেই কিন্তু এই ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগ্যতাটি ইমপ্লাইড। পদত্যাগের মধ্য দিয়ে বরঞ্চ প্রমাণিত হয়েছে যে এরকম জটিল কাজ করার জন্য যে ধরনের ধৈর্য, যে ধরনের সহ্য এবং যে ধরনের ব্যবস্থাপনার যোগ্যতা থাকা দরকার, সেই ক্ষেত্রে ওনারা বরঞ্চ অনেকটা ইন্ডিভিজুয়ালিটির পরিচয় দিয়ে ফেলেছেন, আত্মকেন্দ্রিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ। শ্রোতা দর্শক, জহিরুদ্দিন স্বপন যারা পদত্যাগ করেছেন তাদের যোগ্যতা বা ধৈর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনাদের কি মনে হয়? আপনি সামনে। যে 4 জন পদত্যাগ করলেন তাদের যে বক্তব্য আমরা পেয়েছি, তার মধ্যে ওনারা বলছেন যে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ওনার কার্যক্রমে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় মনে করে ওনারা জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না মনে করে ওনারা পদত্যাগ করছেন। এমত অবস্থায় রাষ্ট্রপতি, দলীয় রাষ্ট্রপতির নিরপেক্ষ নির্দলীয় সরকারের প্রধান হিসেবে নির্বাচন অনুষ্ঠানের নৈতিক ভিত্তি আছে কিনা? আর কেউ? আপনি পেছনে। আমরা কি তাহলে ধরে নিব এই পদ্ধতিটি কি পরবর্তীতে কি সেটা গ্রহণযোগ্য হবে? আর কি আমরা মানে কোনো তত্ত্বাবধায়ক সরকারের প্রতি নির্ভরশীলতা হতে পারবো? ধন্যবাদ। শমিকা স্যার,
আমি সাধারণ মানুষ, মানে সাধারণ মানুষ যেটা বলেছে, সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতির সাথে ডিরেক্টলি ইনভলভ না, বাট তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে একদম একেবারেই একটা সাধারণ নাগরিক হিসেবে, যে তত্ত্বাবধায়ক সরকারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা ধরে নিচ্ছি যে তাদের কাজকর্ম সব কিছুর প্রতি সাধারণ জনগণের আস্থা থাকবে। তাদেরকে অনেক চিন্তা ভাবনা করে দুটি রাজনৈতিক দল তাদেরকে দায়িত্ব দিয়েছেন। স্বপন সাহেবের কথার প্রেক্ষিতে আমি একটু বলতে চাই যে এটা সত্য কথা। আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আশা করব তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব যাকে যাকে দেওয়া হবে যে কোনো পরিস্থিতিতে তাদেরকে কাজ করতে হবে। ফিল্ড থেকে যদি সরে যাই তাহলে তো যুদ্ধ করা যাবে না। আমাকে অবস্থানে থেকে আমার দায়িত্ব পালন করে যুদ্ধ করতে হবে এবং আমার মতামতকে টিকিয়ে রাখতে হবে। মান্না ভাই যেটা বলেছেন যে 4 জনের পদত্যাগ ভীষণভাবে প্রশংসিত হয়েছে, আমি এটার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। সাধারণ মানুষ যেভাবে বলেছে, ইউনিভার্সিটি স্টুডেন্টসরা যেভাবে বলেছে যে আমরা আশা করি তত্ত্বাবধায়ক সরকারে যারা থাকবে তারা যে কোনো বৈরী পরিস্থিতিতে আমাদের জনগণের দায়িত্ব পালন করে, আমাদের প্রতিনিধিত্ব করে যে কোনো বৈরী পরিস্থিতিতে তারা স্ট্রাগল করে আমাদের জন্য একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। উনি আবার মাইক নেওয়ার দরকার মনে করলাম কেন, আমার বিবেচনায় আমি বলেছি এই 4 জন খুব বড় একটা কাজ করেছেন। স্বপন প্রশ্ন তুলেছেন এটার দরকার কিছু, ওরা থেকে তো কাজ করতে পারতো, কারণ আর্মি নামিয়ে দিয়েছে, কোনো সরকারি সিদ্ধান্ত নেই। কেন ওরা নামলো এটা জানতে চাই। কনস্টিটিউশন বলছে যে তত্ত্বাবধায়ক সরকার সর্বসম্মতিক্রমে কাজ করবে। ওদের সাথে বসবারই দরকার মনে করছেন না যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। উনি মহামান্য রাষ্ট্রপতি কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন সেটা একটা বিতর্ক তো আছে, আমি মনে করি আপনারা সবাই জানেন, আমি সেটার দিকে যাচ্ছি না। আমরা খুব ঠেকে পড়ে ওনাকে মানছি, কি করব, নিয়েই ফেলেছেন, সরাতে পারছি না, দেখি না ভালো কাজ করেন কি না। দেখছি মোটেই করছেন না, তখন বিরক্ত হয়ে ক্ষোভে অপমানের বোধ থেকে চলে গেলেন, এই জন্য তাকে গাল দেওয়া হবে, এটা আমি একটু মানবতা বর্জিত মনে করি। এটা এরকম পরিস্থিতি যে কিছুই যখন করতে পারছি না, কিছু কেন করতে পারবি না এরকম একটা প্রশ্ন করা, আমাকে তো কিছু করবার সুযোগই দেওয়া হচ্ছে না। এই 4 জন যে পদত্যাগ করেছেন সেই কারণে ইয়াজউদ্দিন সাহেব হয়তো একটু মানুষ হবেন, ঠিক মতো চলবেন। ধন্যবাদ। এই কারণে আমি মনে করি যে তাদের আপেল বাবু। আমি একজন মুক্তিযোদ্ধা। পাকিস্তান সৈনিকেরা বা পাকিস্তান আর্মি, ডেইলি টেলিগ্রাফ একটা, আগে সানডে টেলিগ্রাফে একটা আর্টিকেল উঠতো, ওয়ার অ্যান্ড ওয়ারিয়ার্স। বলা হতো ব্রিটিশ আর্মস অ্যান্ড পাকিস্তানি আর্মিজ আর দ্য বেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড, ব্রিটিশ আর্মস অ্যান্ড ইসরায়েলি আর্মি সেকেন্ড বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কিন্তু 71-এ, আমার বয়স অনেক কম ছিল, তারপরও অত্যন্ত শক্তিশালী পাকিস্তানি আর্মি বলেই কিন্তু পিছপা হয়নি। আমি মনে করব এই বোনটির কথায় 4 জন উপদেষ্টার ব্যাপারে, ওনারা নিজেদের মতকেই গুরুত্ব দিয়ে পিছনে চলে গেছেন, জাতির জন্য নয়। আমরা মনে হয় আমরা পরের প্রশ্নে যাই, অনেকক্ষণ হয়ে গেল একটি প্রশ্ন নিয়ে। সংক্ষেপে। আমি অনেক বয়োজ্যেষ্ঠ, আমি শুধু 4 উপদেষ্টার পদত্যাগকে খুব দুঃখের সাথে বলতে চাচ্ছি। এটা আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের যে মান নিয়ে আমরা তৈরি করেছিলাম সেটাকে খুব ক্ষুণ্ণ করা হয়েছে। এটা আমাদের দুঃখজনক একটা পরিস্থিতি উদ্ভব করেছে বলে আমি মনে করি। ধন্যবাদ। খুব সংক্ষেপে আর একজন। ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান রাষ্ট্রপ্রধান, উনি একাধারে রাষ্ট্রপ্রধান, মহামান্য রাষ্ট্রপতি, পাশাপাশি উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এই মত অবস্থায় ওনার 2টা কার্যালয় রয়েছে, একটা প্রধানমন্ত্রীর কার্যালয় যেটাকে এখন করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রধানের কার্যালয়, কেয়ারটেকার অ্যাডভাইজার চিফের কার্যালয়, আর ওনার বঙ্গভবন। ওনার উচিত প্রত্যেকটা মিটিং ওনার কেয়ারটেকার প্রধানের কার্যালয়ে গিয়ে অনুষ্ঠান করা, সেটা না করে সবসময় উনি ওনার বঙ্গভবনে করছেন। এটা একটা আমাদের দেখার বিষয়, যেখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। সেই ষড়যন্ত্রের হোতা ভেঙে দেওয়ার জন্য আমি মনে করি 4 জনের পদত্যাগ করা দরকার ছিল। ধন্যবাদ। পরের প্রশ্ন ওয়াহিদুজ্জামান মোহাম্মদপুর, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ছিল, নির্বাচনের প্রাক্কালে আকস্মিকভাবে সেনাবাহিনী মোতায়েন ও পরে তাদের বিশ্রামে প্রেরণ প্রধান উপদেষ্টার সিদ্ধান্তহীনতার পরিচয় নয় কি? জহিরুদ্দিন স্বপন। সিদ্ধান্তহীনতা অথবা সিদ্ধান্তে দৃঢ়তা, আমি মনে করি যে আমাদের মনোযোগের গুরুত্ব, ফোকাস পয়েন্ট এখানে আনাটা
যথাযথ হবে না। আমাদের মনোযোগের গুরুত্ব থাকা উচিত যে কোনো সমস্যার সমাধানটি সঠিক প্রক্রিয়াতে এগোচ্ছে কিনা। রাজনৈতিক সরকার যেমন ভোটের ক্ষমতায় সরকার পরিচালনা করেন, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতার ভিত্তি হচ্ছে সংবিধান। এবং সেরকম পরিস্থিতিতে যদি কোনো মহল রাষ্ট্র এবং দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত অরাজনৈতিক নির্দলীয় এরকম সরকারকে শক্তিবিহীনভাবে এবং একের পরে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে, তাহলে সেই নৈরাজ্য দমন করার শক্তি ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের আছে এবং মহামান্য রাষ্ট্রপতির হাতে সেই দায়িত্ব সংবিধানে ন্যস্ত করা আছে। এই বাস্তবতাটিও মাথায় রাখার বিষয় না। তিনি তার ক্ষমতা দেখিয়ে ঠিকই বলেছেন, আপনি সেনাবাহিনী মোতায়েন করলেন, তারপরে বিশ্রামে কেন পাঠালেন? আমি সেটাই বলছি, এই ক্ষমতা আছে, কিন্তু তার অর্থ এই নয় যে খুব সহজ সরলভাবেই যখন তখন এই সর্বশেষ সমাধানটি সরকার সামনে নিয়ে আসবে। বরঞ্চ নীতিগতভাবে এই ক্ষমতার মালিকানা প্রমাণ করার পরে এবং প্রয়োজনে এই বাহিনীকে নামানোর সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেও আবার রাজনৈতিকভাবে এবং শান্তিপূর্ণ পন্থায় সমস্যা সমাধানের আগ্রহ এবং মনোভাব এর পরিচয় হলেও আবার এটাকে বিশ্রামে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ আপনি বলছেন যে প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট তিনি কোনো সিদ্ধান্তহীনতায় ভোগেন না, যা করার দরকার তাই করেন তিনি, বরঞ্চ এটাকে সিদ্ধান্তহীনতা না বলে শান্তিপূর্ণ পন্থায় সমস্যা সমাধানের সর্বশেষ চেষ্টার আন্তরিকতা হিসেবে আমি আখ্যায়িত করতে চাই। কিন্তু যে উপদেষ্টারা পদত্যাগ করেছেন তারা কিন্তু সরাসরি বলেছেন যে উনি বিভিন্ন সময়ে নানা সিদ্ধান্তহীনতায় ভোগেন। এই কথাটি আজকে কাজে লাগতো যদি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে থেকে লাগাতারভাবে ওনারা কথাগুলি বলতেন। আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা আর মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা আজ কিন্তু একজন ব্যক্তি হওয়ার কারণে একাকার হয়ে আছে। মাহমুদুর রহমান মান্না, প্রশ্নটি যেটি ছিল নির্বাচনের প্রাক্কালে আকস্মিকভাবে সেনাবাহিনী মোতায়েন এবং পরে তাদের বিশ্রামে প্রেরণ প্রধান উপদেষ্টা সিদ্ধান্তহীনতার পরিচয় কিনা? আমি শুধু এই প্রশ্নটার মধ্যেই থাকি। রাষ্ট্রপতি কতখানি সিদ্ধান্ত নিতে পারেন, নেন, কার্যকর করেন, ওটা কিন্তু সামগ্রিক রাজনৈতিক বা বর্তমানে তার উপর যে দায়িত্ব আছে সেটার সাথে নির্ভর করে। কিন্তু এটা বোঝেন উইন্টার ভ্যাকেশন ক্যান্সেল করা হয়েছে, তারপরে ওনাদের রাস্তায় নামিয়ে তা ওরা নামেনি, শুধুমাত্র তার বাড়ির চতুর্দিকে পাহারা দেওয়ার 3 দিনের মাথায় বিশ্রামে গেছে। সামরিক বাহিনী যে বিশ্রামে যায় এরকম কথা তো আমি শুনিনি কখনো। সেই সামরিক বাহিনীকে পথে নামিয়ে বিশ্রামে পাঠানো, এর চাইতে সিদ্ধান্তহীনতার বিষয় কি পাবেন আপনারা? প্রথমবার যখন সেনাবাহিনী নামানোর কথা হলো তখন কি হয়েছে, চিঠি গেছে জেলায় জেলায়, ডিসির কাছে, ডিভিশনাল কমিশনারদের কাছে, আমরা নিজেরা করেছি, সংবাদপত্রের লোকজন করেছেন, ডিসিদের সাথে কথা বলেছি, ডিভিশনাল কমিশনারদের সাথে কথা বলেছি, আপনারা সামরিক বাহিনীর সাহায্য চেয়েছিলেন? তারা বলে আমরা তো জানি না, আমাদের কাছে একটা সার্কুলার এসছে। কিভাবে গেল? বলল স্বরাষ্ট্র সচিবের নির্দেশে। একদিন পরে স্বরাষ্ট্র সচিব বললেন যে না, আমি এরকম কোনো নির্দেশ দিই। এর কি ভূতের ব্যাপার নাকি? প্রেসিডেন্টও বলেননি, স্বরাষ্ট্র সচিব বলেন নাই, তারপরে কেয়ারটেকার সরকারের মধ্যে আলোচনা হয়নি, কোথা থেকে হলো এটা? তো আমি বলি সিদ্ধান্তহীনতার একটা ব্যাপার আছে, আর একটা হচ্ছে যে সিদ্ধান্তের একটা হেডকোয়ার্টার আছে, ওখান থেকে বাতি না জ্বললে উনি সিদ্ধান্ত পান না। সেই বাতিটা কি মাহমুদুর রহমান মান্না? সবাই জানেন। একটু আমার জন্য মুশকিল কারণ হচ্ছে, দেখেন ইয়াজউদ্দিন আহমেদ স্যার উনি আমার ডাইরেক্ট শিক্ষক ছিলেন না, কিন্তু আমার টিচার ছিলেন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ভিপি তখন উনি হলের প্রভোস্ট ছিলেন, অন্যান্য অনেক দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষক হিসেবে আমি তাকে সম্মান করি, কিন্তু আমি এই 1.5 মাসে দেখলাম যে এই শিক্ষকের আবার একজন শিক্ষিকা আছে, সব নির্দেশ ওখান থেকে। এরকম হয়েছে, দেখবেন আপনারা খেয়াল করবেন, এরকম হয়েছে আগের দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতা করেছেন, পরের দিন তাই হয়েছে। শ্রোতা দর্শক, মাহমুদুর রহমান মান্না যা ইঙ্গিত করতে চাইছেন মানেন আপনারা? আপনি? জনাব ইয়াজউদ্দিন সাহেব আহমদ আমারও শিক্ষক ছিলেন, অত্যন্ত সাদাসিধে লোক, কিন্তু উনি সংবিধান লঙ্ঘন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে উনি দেখা যাচ্ছে সিএম সাহেবের যে প্যাকেজ বাস্তবায়নে সই করে, সেটা সইকে উপেক্ষা করে আমার মনে হয় আন্দোলনরত বিরোধী দলগুলোকে চাপের মুখে রাখার জন্য উনি সামরিক বাহিনীকে পথে নামাইছে। ধন্যবাদ। আর কেউ?
আপনি 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 লাল শাড়ি আপনি, হ্যাঁ। অবশ্যই আমি ওনাকে সমর্থন করি, মান্না ভাইকে, এজন্যই যে সেনাবাহিনী নামানো জনগণের আন্দোলনকে প্রতিরোধ করা ছিল। তারপরে যখন উপদেষ্টারা পদত্যাগ করেন, তখন দেখলো যে সাধারণ জনগণও গণতন্ত্রের প্রশ্নে আরও তীব্র প্রখর হবে। তখন এটা চিন্তাভাবনা করে তাদেরকে থামাই দেওয়া হয়েছে। এটা গণতন্ত্রের জন্যই, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কথা চিন্তা করে ওনারা দেখছেন যে পরবর্তীতে আমাদের নির্বাচনে ভোটের ব্যাপারে যথেষ্ট বাধা সৃষ্টি হতে পারে। ধন্যবাদ। আর কেউ? পেছনে আপনি। আসলে পুরো বিষয়টাকেই আমার মনে হয়েছে যে আমি পুরোপুরি মান্না ভাইকে সমর্থন করি এই জায়গাটাতে, যে আসলে আর্মিকে আমরা দেখি ক্ষমতার উৎস হিসাবে, আর এই আর্মি নামা মানে কি চলমান একটা আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্যে যে নামলে মার হবে, জাস্ট এরকম একটা জায়গায় আমরা আর্মিকে দেখি, এবং আমি পুরোপুরি একমত ওনার সঙ্গে। আমি এখানে একটু বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার মান্না সাহেবের সাথে আমি একেবারেই একমত, যে আমি মনে করি সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি থেকে, যেটা স্বপন সাহেব একটু আগে বলেছেন যে একজন সরকার প্রধানকে, রাষ্ট্রপতিকে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং সেখান থেকে আমার মনে হয় মূল কনফিউশনটা আসছে, এক নাম্বার। দ্বিতীয়ত আমার মনে হয় যে আর্মি নামানোর মতো এত কোনো জঘন্য সিচুয়েশন হয়নি সাধারণ মানুষের একদম দৃষ্টিভঙ্গি থেকে। যদি আমি বলি যে আমাদের দেশে আর্মি নামানোর মতো এত কোনো খারাপ সিচুয়েশন হয়নি যে যখন আমরা রাস্তাঘাটে আর্মি দেখে আতঙ্কিত হতে চাই না। মান্না সাহেবের সাথে একমত নন কে? আপনি লাল জামা, হ্যাঁ আপনি। আসলে এখন আর্মি নামবে কি নামবে না, আর তার সার্থকতা আছে কি নেই, সেটা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যে ডিসিশনটা নিচ্ছেন তাতে তার উপদেষ্টা পরিষদের সম্মতি আছে কিনা। একমত নয় মাহমুদুর রহমান মান্নার সাথে। আর কে? আপনি, হ্যাঁ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যদি আর্মি নেমে আসতে পারে, তবে আজকে রাজনৈতিক দুর্যোগে আর্মি নামলে 14 দল তথা আন্দোলনরত দল এসে দলগুলির ভয় কোথায়? আবার তাদেরকে বিশ্রামে কেন পাঠানো হলো? এটা বিশ্রামে পাঠানো হয়েছে টোটালি কেন? আমরা আজকে আমি আসার সময় আর্মি দেখে আসছি, অথবা আমি কিভাবে বুঝবো যে তারা বিশ্রামে আছে? আর কেউ? আপনি, হ্যাঁ আপনি কাগজ হাতে, হ্যাঁ। আমি বলতে চাচ্ছি যে আর্মি নামলো সেটা দেখে কেন ভয় পাবো? আর্মি তো বাঙালি, আমারই ভাই, আমারই বাবা। আর্মি নামানোর পরে আমরা দেখছি আর কোনো অবরোধ হয় নাই, সুতরাং জনগণের জন্য এটা একটা সুফল। যে এই সুফলটা ধরে রাখার জন্য যদি নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতাকে প্রদর্শন করার জন্য আর্মির প্রয়োজন হয়, তাহলে আর্মি রোডে থাকুক। আমরা নিরাপদে নির্বিঘ্নে রাস্তায় চলতে চাই, আমাদের কর্মসূচি, আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই। ধন্যবাদ। পরের প্রশ্ন, আহমেদ ইকবাল রেজা, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে 90 দিনের মধ্যে আসলে কি নির্বাচন হবে? 90 দিনের মধ্যে আসলে কি নির্বাচন হবে? আপেল মাহমুদ। এই প্রশ্নে মানে আমি একটু আশ্চর্য হয়ে যাচ্ছি। 90 দিনে নির্বাচন হতে হবে? 90 দিনে নির্বাচন যদি না হয় তাহলে কি 92 দিনে হবে? সুতরাং এই নিয়ে কোনো প্রশ্ন করার আমার মনে হয় না। তার কারণ এই 90 দিন কিন্তু আমার স্নেহের, আমি আওয়ামী লীগের কথাই বলবো, এরা কিন্তু সকলে মিলেই 90 দিন ঠিক করেছিল, এটা আজকে নয়। এই নিয়ে আমার মনে হয় এইভাবে তিনটি সরকার পার হয়ে গেছে, এটা 91 দিনে হওয়ার কোনো। মাহমুদুর রহমান মান্না, তাহলে আপনারা পেছাতে চাইছেন কেন? 21 তারিখে নমিনেশন সাবমিশনের কথা বলা হয়েছে। সিস্টেমটা হচ্ছে কে প্রপোজ করবেন, কে সেকেন্ড করবেন, তিনি কোন এলাকার ভোটার, কি তার পরিচয় লাগবে। ভোটার লিস্টই নাই, আজকে 16। এখন কেউ যদি বলেন 21 দিনের মধ্যে করতেই হবে, তো এটা কি আপনি নির্বাচনের নামে জবাই করবেন নাকি? সেই সুযোগ তো থাকতে হবে যাতে তারা সবাই সাবমিট করতে পারেন, ভোটটা হতে পারে, ভোটটা যাতে সুষ্ঠু হয়। আমি এখানে বলবো, যদি সরকারের শুভবুদ্ধির উদয় হয়, এখনও যদি কাজটা করতে পারেন, হয়তো ভাবনা চিন্তা করা যেতে পারে, কিন্তু এরকম সম্ভাবনা দেখছি না। আমরা তখন বলছি সুষ্ঠু নির্বাচনের জন্য সময় পিছিয়ে দেওয়া যেতে পারে। যদি না পেছানো হয় তাহলে কি হবে? না পেছালে এখন কেয়ারটেকার যদি, এমনিতে তো বোঝাই যাচ্ছে শিক্ষিকার নির্দেশ অনুযায়ী যদি নির্বাচন হয়, ছাত্ররা নাও মানতে পারে। না, যদি না পেছানো হয়, বলছি তো আমি, না পেছানো হয় তাহলে আওয়ামী লীগ কি নির্বাচন করবে?
এই মুহূর্তে নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ আছে বলে আমি দেখতে মানে পাচ্ছি না। করবে না আপনি বলছেন? না, আমি এটা বলছি না, আমি বলছি এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ আছে বলে আমি দেখছি না। কিন্তু ধরুন নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার লিস্ট, হালনাগাদ করা ভোটার লিস্ট আগামী 24 ঘন্টার মধ্যে দেওয়া গেল, এটা একটা জাদু, ভোজবাজির মতো মনে হবে। যদি হয় হয়তো ভাববো আমরা, কিন্তু কিছুই করা হয়নি বলবে না নির্বাচন করতে হবে কারণ 90 দিনের মধ্যে আছে, তখন সম্ভবত জোট এবং সবাই মিলে এটাই সিদ্ধান্ত নেবে যে না এটা করা যাবে না। ধন্যবাদ। আহমেদ ইকবাল রেজা, আপনার কি, যিনি প্রশ্ন করেছেন, আপনার কি মনে হচ্ছে 90 দিনের ভিতরে আসলেই কি নির্বাচন হবে? আমার কাছে তো খুবই সংশয়পূর্ণ মনে হচ্ছে যে এটা হবে কিনা আসলেই। কেন? আওয়ামী লীগ যদি বা 14 দল যদি না আসে নির্বাচনে, তাহলে পারে নির্বাচনটা হলে পারেও সেটা তো আসলে গ্রহণযোগ্য হবে না আর কি। শ্রোতা দর্শক, 90 দিনের মধ্যে আসলে কি নির্বাচন হবে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আপনি। আমরা চাই যাতে করে 90 দিনের মধ্যে নির্বাচনটা না হোক, আরও সময় বাড়ানো হোক, কারণ আমরা চাই না যে 15 ফেব্রুয়ারির মতন এরকম একটা নির্বাচন যাতে কখনো আশা করে না। ধন্যবাদ। আপনি পেছনে। হ্যাঁ, আপনি। আমি চাই 90 দিনের ভিতরেই নির্বাচন হোক, কারণ তারা যে নড়াইলের 2 আসনের মুফতি শহীদুল ইসলাম সাহেবরে উনায় আওয়ামী লীগ নমিনেশন দিয়ে দিছে। আমার জানা মতে আমি পেপারে পেয়েছি তারা তলে তলে ঠিকই নির্বাচনে প্রস্তুতি নিতেছে তারা, এবং কি প্রস্তুতি যদি নাই নিত, যেমন শেখ হাসিনা নির্দেশ দিচ্ছে আপনাদের আন্দোলনকে চালিয়ে যেতে এবং কি তাদের যে নির্বাচনের প্রচার কার্যক্রম তাও চালিয়ে যেতে। আমি তো মনে করি তারা নির্বাচন করবে, অবশ্যই করবে 14 দল, এবং 90 দিনের ভেতরেই করবে। 90 দিনের ভিতরেই করবে আমার মনে হয়। কেননা তারা যদি নির্বাচন না করতো, এতদিন অবরোধ দিয়ে রাখলো ঈদের পরে মানুষের ভোগান্তি দিয়া, কিন্তু এখন তো তারা সেনাবাহিনী নামার পরে তারা স্টপ হয়ে গেছে। শ্রোতা দর্শক, 90 দিনের ভেতরে আসলে কি নির্বাচন হবে? কয়জন মনে করছেন হবেই? আর কারা মনে করছেন হবে না, নাও হতে পারে? বেশি। শমিকা স্যার, আপনার কি মনে হয় 90 দিনের ভিতরে নির্বাচন হবে? 90 দিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত আমি মনে করি। এই কারণে হওয়া উচিত, এটা নিয়েও আমার নিজের ভেতরেও এটা নিয়ে সংশয় আছে। সুতরাং আমি কেন বলছি সংশয় আছে, এই কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যে এই যে সংশয়টা, এটা আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথম থেকে আসার পর থেকেই আমি দেখছি একজন জনগণ সাধারণ, আমরা এর আগে 2টো সাকসেসফুল নির্বাচন দেখেছি, যে এই নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর থেকেই দেখছি সাধারণ জনগণ আমাদের মধ্যেই সংশয় যে এটা কি হবে না এটা হবে না, আচ্ছা এটা হতে পারে নাকি এটা হবে, 14 দল আজকে এই কর্মসূচি দিবে না আজকে বিএনপি এই কর্মসূচি দিবে। সো এই সংশয়ের মধ্যে আমরা থাকতে চাই না, এবং আমি আশা করি একটা সুষ্ঠু নির্বাচন 90 দিনের মধ্যে হওয়া উচিত। জাহিরুদ্দিন স্বপন। আমি একটা প্রশ্ন দিয়েই প্রশ্নটির উত্তর শুরু করতে চাই। আমরা কি এখন বাংলাদেশ সংলাপে বসে আছি? এই প্রশ্নটি শুনতে যেমন শোনা যাবে, 90 দিনের মধ্যে নির্বাচন হবে কিনা এই প্রশ্নটির চেহারা সেরকমই। অর্থাৎ আমরা যেমন দিবালোকের মধ্যে দেখতে পাচ্ছি আমরা কোথায় বসে আছি, তারপরে যদি এই প্রশ্ন করি, আমাদের দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সংসদ আছে, এবং আমরা বহু লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই সংবিধান অর্জন করেছি। সংবিধানই হচ্ছে আমাদের এই সকল কিছুর সমাধানের একটি জায়গা। সে কারণে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনা মানেই হচ্ছে দেশে একটি অরাজনৈতিক, অসাংবিধানিক এবং বিরাজনীতিকীকরণের প্রক্রিয়াকে উৎসাহিত করা। মাহমুদুর রহমান মান্না, তাই কি মনে হয় আপনার? আমি এই প্রশ্নের জবাব তো দেব, তার আগে একটা কথা বলি। ভাই, আপনি যে প্রশ্ন করেছেন এটা জবাবটা দেওয়া উচিত। আমরা কিন্তু কোনো নমিনেশন দিইনি। মুফতি এই ভদ্রলোক যোগদান করেছেন, স্পেকুলেশন হচ্ছে তাকে দেয়া হবে। পত্রিকা আসছে যে নেত্রী তাকে নমিনেশন কনফার্ম করেছেন। এখন পত্রিকা নিউজের উপরে করি আপনি বললেন যে নমিনেশন দেওয়া হয়েছে। তবে এইটা ঠিক, আমরা নির্বাচনকেও একটা আন্দোলনের অংশ মনে করি। নির্বাচনের জন্য সব রকম প্রস্তুতি নিতে চাই। আর সমস্ত শ্রদ্ধা আমার শিক্ষকের উপরে রাখবার পরেও বলছি, ওনাদের খুব ভয় পাচ্ছি। যা দেখেছি একদিন ধরে হয়েছে, এরকম হতে পারে যেরকম রাত্রে 12টার সময় ভাষণ দেওয়ার অভ্যাস হয়েছে, নাকি শেষ রাত্রে বলে যে সব মেনে নিয়েছি, কালকে সকালবেলা জমা দাও। আমি কোনো লেভেল প্লেয়িং ফিল্ড পাইনি, বাট কোনো একটা সময়ও যদি লেভেল প্লেয়িং ফিল্ড পাই, আমি নিজেকে প্রস্তুত রাখছি। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, বিকজ আমরা মনে করি এই নির্বাচন আমরা জিতবো। স্বপন বলবেন আমরাই জিতবো, তা তো হবেই,
কিন্তু আমরা মনে করি অতএব আমরা নির্বাচনের জন্য সব রকম প্রস্তুতি নিয়েই সামনের দিকে এগোতে চাচ্ছি। না, কিন্তু জহিরুদ্দিন স্বপন সংবিধানে যে প্রশ্নটি আমি বলছি সেটাই বলছি, কিন্তু বিষয়টা এরকম নয় যে কিছুই দেওয়া হলো না, হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দিয়ে বলবে সাঁতার কাটো, তারপরেও আওয়ামী লীগ নির্বাচন করবেই, এরকম কথার কোনো মানে নেই। সেকেন্ড কথা হচ্ছে, স্বপন কিছু মনে না করলেই ভালো। আমি মাঝে মাঝেই আপনাকেও বলি, সবাইকে বলি, স্বপনের সাথে যখন আমার প্রোগ্রাম পড়ে তখন আমি খুব বিব্রত বোধ করি। ওর সাথে আমি ঝগড়া করতে চাই না, আমি ওকে ভালো জানি সব দিক থেকেই এবং ভালোবাসি, স্নেহ করি, যেরকমই বলেন। কিন্তু এই যে সংবিধান সংবিধান বলে স্বপন বিএনপি করে, বলবেই, সবাই বলছে, একটা পার্টি কনস্টিটিউশনের পায়ের নিচে দাঁড়িয়ে স্যালুট দিয়ে ক্ষমতা নিয়েছে, কনস্টিটিউশনের ধারেনি, সেগুলোকে র্যাটিফাই করেছে কতবার তার কোনো হিসাব নেই। এই ক্ষমতায় থাকবার সময় আপনার অপারেশন ক্লিন হার্ট বলেন কিংবা কিছুদিন আগে র্যাবের যে ক্রস ফায়ার চলে এলো, কোনোটাই কনস্টিটিউশনের পার্ট না। কেবল এই জায়গাতে শোনারা খুব কনস্টিটিউশনের সিরিয়াস। স্বপন না, আমার কথা শেষ হয়নি, আমি এখনই শেষ করে ফেলছি, একটা সেকেন্ড লাগবে না। আমি বলতে চাচ্ছি যে যেরকম করে আমরা কেয়ারটেকার সরকার নিয়েছিলাম, সেটা কি কনস্টিটিউশন কোনো প্রভিশনের মধ্যে ছিল না, আমরা বের করেছি। এখন কিন্তু কনস্টিটিউশন আছে। দৈব দুর্বিপাক বলতে কি বোঝায় এক্সপ্লেনেশন কনস্টিটিউশন এক্সপার্টরা দেবেন, তাদেরকে বসতে বলেন। এটার স্কোপ যদি থাকে, সবাই তো বলছেন প্রায় যে 90 দিনের পরে করা যায়, তাতে কনস্টিটিউশনের কোনো সমস্যা হবার মতো আমি সমস্যা দেখছি না। আমি জনাব মান্নার বক্তব্যের সঙ্গে সুস্পষ্টভাবেই ভিন্ন মত পোষণ করছি। আমার মনে হয় সম্ভবত মান্না সাহেব স্মরণ আছে কিনা যে আওয়ামী লীগের সভানেত্রী র্যাবের কর্মকাণ্ডকে ক্ষমতায় গেলে পরে আরও বর্ধিত করবেন এই মর্মে ঘোষণা দিয়েছেন। 2 হলো ক্ষমতা আরোহণ সম্পর্কে জনাব মান্না সাহেব যেটা বলেছেন যে সংবিধানেরকে নাকচ করে আমরা ক্ষমতায় এসেছি, কথাটা ঠিক নয়। 1975-এর 4র্থ সংশোধনীর মাধ্যমে সমস্ত বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে বাদ দিয়ে একদলীয় শাসন কায়েম করেছিল সেই সময়কার আওয়ামী লীগ সরকার, এবং আওয়ামী লীগেরই তৎকালীন সময়কার নেতা খন্দকার মোস্তাক, তার নেতৃত্বে আওয়ামী লীগের নেতা মরহুম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিলেন। এবং সেই ধারাবাহিকতাতেই দেশে পার্লামেন্টে বসে সংবিধানকে হত্যা করে বহুদলীয় গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে একদলীয় শাসনও কায়েম করেছে আওয়ামী লীগের নেতৃত্বে, মরহুম শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগের নেতা খন্দকার মোস্তাকি কিন্তু হত্যার রাজনীতি শুরু করেছে। এবং দেশে এরকম একটি নৈরাজ্যজনক পরিস্থিতিতেই মুক্তিযুদ্ধের ঘোষক জেনারেল জিয়াকে সিপাহী জনতা অন্ধকারের বন্দি ঘর থেকে নিয়ে এসে ক্ষমতা তার কাছে পৌঁছে দিয়েছে। আমরা মনে হয় এইসব ইতিহাস আমরা সবাই জানি। আমরা না, আমি এই প্রসঙ্গে যেতাম না, যেহেতু ক্ষমতা আরোহণের প্রশ্নটি আসতে আমি সেজন্যই বলছি। সেই কারণেই আজকে সমস্ত পরিস্থিতিকে অতিক্রম করে জুডিশিয়ারির হাত থেকে ক্ষমতা চলে গিয়েছিল, আপনারা নিশ্চয়ই স্মরণ আছে। এবং সেই পরিস্থিতিতে একমাত্র সংবিধানই এই অর্জিত বিজয়গুলিকে ধারণ করে বসে আছে। পরের প্রশ্ন, মুক্তা আহমেদ, মোহাম্মদপুর, ঢাকা। শুভ সন্ধ্যা, ধন্যবাদ। আমার প্রশ্ন, জেনারেল এরশাদের সাম্প্রতিক বিচারের রায়ের প্রেক্ষিতে আমরা বলতে পারি কি এখনো 4 দলীয় জোট প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে? জহিরুদ্দিন স্বপন। এটি একটি অনুমান নির্ভর বক্তব্য। বরঞ্চ আমি আপনাদেরকে বলতে চাই যে বিচারালয়ের উপরে গত কিছুদিন আগে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, যে জঘন্য হামলা হয়েছে, এবং আমাদের দেশের এই প্রথম বিচারকরা নিজেরা শেষ পর্যন্ত কর্মসূচিতে গিয়ে তাদের আদালত বর্জন করতে বাধ্য হয়েছেন। অতএব এই অনুমানটি সম্পূর্ণই মিথ্যা এবং আমি মনে করি বেঠিক এবং অসত্য। প্রশ্নকর্তা, আপনি যিনি প্রশ্ন করেছেন, আপনার কি মনে হয়? আসলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো যে আমার মনে হয়, কারণ বিগত দিনে যখন আমরা শুনেছি বা সবাই জানতো যে এরশাদ সাহেব 4 দলের সাথে যোগদান করবেন, সেই সময়ে কিছু বিচারের রায় এসছে যা সম্পূর্ণই তার পক্ষে গেছে। আর এখন একটা যখন গুঞ্জন উঠলো যে সে 4 দলে নয় 14 দলে যোগ দেবে, ঠিক এই মুহূর্তে যে বিচার রায়টা এলো সেটা তার বিপক্ষে গেল। তো এটা কি আমরা কি বলবো যে এটা অবশ্যই একটা পাওয়ার থেকে এসছে এই রায়টা? মাহমুদুর রহমান মান্না। আমার খুব বেশি কিছু বলবার নেই, কারণ মানুষ নিজেই তো বুঝেছে। বলে না যে ধর্মের কল বাতাসে নড়ে, তো এটা বাতাসে নড়ছে এরশাদের বিষয়টা। যেমন ধরুন, বলে অনেক সময় চাক্ষুষ প্রমাণ হয়, আবার কিছু আছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ঘটনা পরম্পরা আপনাকে দেখিয়ে দিচ্ছে। যদি উনি এরকম ঘোষণা না দিতেন, রংপুর গিয়ে বগুড়া না দিতেন, এটা হতো। এই মামলা তো কতদিন ধরে ঝুলেই আছে, 1 ঘন্টার হিয়ারিং একটা রায় হয়েছে। তারপরেও যদি কেউ বলেন যে না এটা কোনো প্রভাবিত করা হয়নি, একেবারে মুক্ত মনে সব করা হয়েছে, তো বললে তো বলাই যায়, ইউ হ্যাভ ডেমোক্রেসি। শমিকা স্যার।
আমি মনে করি যে হ্যাঁ, সাধারণ একজন মানুষ হিসেবে আমি মনে করি যে এই 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 কনসেপশন, একটু আগে মান্নাস সাহেব যেটা বলেছেন, যে আমি ওনার সাথে একদমই একমত, যে এই ধারণা আছে যে মানে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার যেটা, সেটা একেবারেই নিয়ন্ত্রিত, এবং এর আগে আমাদের যেই গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। মানে এটা তো একেবারেই অনুমান, এটা অনুমান, এবং এটা কিন্তু অনুমান এবং অনেকভাবে প্রমাণিত হয়েছে। একটু আগে যেই কথাটি বলছেন এরশাদের রায়ের ক্ষেত্রে, এবং আমরা যখন বিভিন্ন জায়গায় আড্ডাতেও বসি একজন সাধারণ নাগরিক হিসেবে, সেই কথাটাই কিন্তু বেরিয়ে আসে যে ডক্টর ইয়াজউদ্দিন এখন একটি দলের হয়ে কাজ করছেন। এই কথাটা কিন্তু উঠে আসে বিভিন্ন আলোচনায় এবং আড্ডাতে। সুতরাং এটা সাধারণ মানুষের ধারণা, অবশ্যই এই কথাটা উঠে আসে। আপেল মাহমুদ। আই এম এ ভেরি ডিসিপ্লিন পারসন। আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমি ঘরে ঘরে কোড বানাতে চাই না। সব কিছুর মূলে আমার মনে হয় একটা ইনটলারেন্স কাজ করছে। সব কিছুর পেছনে মনে হয় যে যাই কিছু করুন ওই তাল গাছটা আমাকে দিতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা এগুলি করছে তারা দেশের জন্য ভালো করছে না। আমি কোনো দলকে মেনশন করছি না, কিন্তু দেখা গেছে কিছুদিন আগে একজনকে খারাপ বলবো, স্বার্থের খাতিরে আরেকজনকে কোলে বসিয়ে নেব। এই প্র্যাকটিসটা রাজনীতিতেও ভালো না, সমাজের কোনো অবস্থাতেই ভালো না। ধন্যবাদ। শ্রোতা দর্শক, হ্যাঁ আপনি কালো কোট, হ্যাঁ আপনি। আমি মাহমুদুর রহমান মান্না এবং জহিরুদ্দিন স্বপনকে প্রশ্ন করছি যে এরশাদকে নিয়ে আপনাদের এত টানাটানি কেন? আপনারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। আপনারা সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এক টেবিলে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে আমরা বসতে দেখেছি শুধুমাত্র এরশাদকে হটানোর জন্য। এখন এরশাদকে নিয়ে এত টানাটানি করছেন কেন আপনারা? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আর কেউ? আপনি। হ্যাঁ, উভয় নেতার প্রতি আমার প্রশ্ন, মামলাটি পক্ষে গেল না বিপক্ষে গেল, মামলাটি তো দুর্নীতির, এই কথা তো আমরা সবাই স্বীকার করি। এই দুর্নীতির মামলায় তার সাজা হওয়ার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ দুর্নীতির মামলার আসামিকে সমবেদনা জানানোর জন্য বাসায় গিয়ে দুর্নীতিকে উৎসাহিত করলেন কিনা? আপনি। দুর্নীতির প্রসঙ্গে আসছে, তো দুর্নীতিতে শুধু এরশাদ সাহেবের সাজা হয় কেন, বা মামলাগুলি ঝুলে থাকে কেন? অন্যদের কেন মামলা হয় না, সাজা হয় না? পরের প্রশ্ন, রাফাত নেওয়াজ, রামপুরা, ঢাকা থেকে। অতীতে ছাত্র রাজনীতিতে দেখা গেছে যে ছাত্র রাজনীতি দেশের সামগ্রিক রাজনীতিতে অনেক বড় অবদান রাখছে, কিন্তু বর্তমান কালে দেখা যায় যে ধ্বংসাত্মক রাজনীতি চলতেছে। এটা বন্ধ হচ্ছে না কি জন্য? আপেল মাহমুদ। আমি আগেই বলেছি, আমি ছাত্র সংগ্রাম পরিষদের সাথে জড়িত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের। 1969 গণ আন্দোলন, 70-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ। আমার স্পষ্ট মনে আছে এনএসএফের পক্ষ থেকেও ছাত্র নেতারা এসে আমাদের সাথে জয়েন করেছিলেন। একটা দারুণ টলারেন্স ছিল, ফিলিংস ছিল। আর তখনকার ছাত্র নেতাদের উপরে কোনো দলীয় নেতারা এসে কর্তৃত্ব করতে পারত না। আমার মনে হয় 90-এর গণ আন্দোলন আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। ছাত্ররাই তখন ছাত্রদের নেতৃত্ব দিত। যে কথাটা আপনি বলেছেন, এখন ছাত্রদের নেতৃত্ব ছাত্ররা দেয় না, পুরোপুরিভাবে দেয় না। এটাই হলো তার কারণ। মাহমুদুর রহমান মান্না। আমার কাছে আসলে প্রশ্নটা খুব পরিষ্কার হয়নি। যেমন ধরেন, ছাত্রদের ধ্বংসাত্মক রাজনীতি, মানে কি ধ্বংসাত্মক রাজনীতি করছে তারা? কিছুদিন আগে এরকম ছিল যে গাড়ি টাড়ি ভাঙতে গিয়ে ছাত্ররা, আজকাল তো বরঞ্চ বলেন যে তাদের রাজনৈতিক আন্দোলনে পাওয়াই যাচ্ছে কম। ক্যাম্পাসে সন্ত্রাস, টেন্ডারবাজি, এগুলো ভালো জিনিস হচ্ছে না। আমি সামগ্রিকভাবে এরকম একটা কথা বলতে চাই আপনাদেরকে। একটা ধরেন, যে গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা আমরা বলি ছাত্রদের আন্দোলনের, এটা প্রধানত পাকিস্তানের প্রায় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ছিল। ওটাই খুব স্বাভাবিক ছিল। স্বাধীনতার পরে বিষয়টা এরকম হয়েছে যে ছাত্ররা নিজেরাই ডিভাইডেড। ক্যাম্পাসে প্রতিদিন গোলমাল হয়, এই দলের সঙ্গে ওই দলের। এখন ওরকম করে একসাথে তারা যেতে পারছে না। এখন ছাত্র রাজনীতির আঙ্গিক, পরিধি, ব্যাপ্তি, পরিণতি, এগুলো সম্পর্কে খুব ভালো একটা সংজ্ঞায়িত করবার দরকার আছে। তাহলে
এটার সলিউশন করা যাবে। না হলে সবাই এরকম করে বলতে থাকবেন। জাতীয় রাজনীতি এতই বেশি প্রভাব রাখছে, তাছাড়া আমরা সংসদীয় গণতন্ত্র চাচ্ছি, সংসদীয় গণতন্ত্রের মধ্যে ছাত্রদের প্রভাব করবার ব্যাপারটা আসলে সর্বত্রই কম। একটাই হয়েছিল, একবার আসামে যেটা ছিল ওই অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের প্রফুল্ল মহন্ত ছাত্রনেতা থেকে সরাসরি চিফ মিনিস্টার হয়েছিলেন। আমাদের এখানে তোফাল আহমেদ অন্যান্য অত বড় নেতা হয়ে গেছিলেন। এখন এইরকম কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ জাতীয় রাজনীতি এখন আরও সংহত, সংঘবদ্ধ অ্যান্ড ডিফাইন্ড। ধন্যবাদ। জহিরুদ্দিন স্বপন। উর্দুর সঙ্গে বাংলার বিরোধ আর পশ্চিমা শাসক গোষ্ঠীর সঙ্গে বীর বাঙালির বিরোধ, স্বাধীন বাংলাদেশে স্বৈরতন্ত্রের সঙ্গে সংবিধানের বিরোধ, এই তিনটি রাজনৈতিক সংকটের যে ক্যানভাস, এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আজকের বাংলাদেশে একটি সংবিধানের মধ্যে প্রতিযোগিতার সঙ্গে লিপ্ত রাজনৈতিক দলগুলির সাংবিধানিক বিধি ব্যবস্থার মধ্যে নির্বাচনী লড়াই, ক্ষমতার লড়াই, এই ক্যানভাস দুটো কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। উর্দুর বিরুদ্ধে বাংলার লড়াইয়ে উর্দুকে নাকচ করেই বাংলা প্রতিষ্ঠা হবে। পশ্চিমাদেরকে হটিয়েই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করব। সেখানে দুইয়ের সম্মিলনের কোনো বিষয় নেই। আপনি যদি প্রশ্নের দিকে আমি সেখানে যাচ্ছি, আমি এই প্রেক্ষাপটটাকে একটু বলে নিলাম এই কারণে, আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপট হয়েছে, কিন্তু ছাত্র রাজনীতির অন্তর্বস্তু, অন্তর্নিহিত স্পিরিট তার কিন্তু কোনো পরিবর্তন আমরা করতে পারি নাই। ছাত্র রাজনীতির এই মৌলিক প্রেক্ষাপটের এই মৌলিক পরিবর্তনটিকে আমরা ছাত্র রাজনীতির ক্ষেত্রে সময় উপযোগীভাবে এটাকে পরিবর্তন করার বিষয়টিকে না বুঝতে পারার কারণেই আমি মনে করি আজকের ছাত্র রাজনীতি একটা লক্ষ্যবিহীন দলবাজি এবং দলীয় লেজুর ভিত্তিতে পরিণত হয়েছে। শ্রোতা দর্শক, আপনি চশমা চোখে। আমার মতামত হচ্ছে ছাত্র রাজনীতি অবশ্যই বন্ধ করা উচিত, কারণ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি দেশের সব প্রাইভেট ভার্সিটিতে ক্লাস হচ্ছে, কিন্তু শুধুমাত্র ছাত্র রাজনীতির কারণে আমাদের ক্লাস হচ্ছে না। আমরা পড়ালেখা থেকে ডিটেস্ট হয়ে যাচ্ছি। যে ছাত্র রাজনীতি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটি কোয়ালিটি হারাচ্ছে, সেই ছাত্র রাজনীতির আমাদের কোনো দরকার নেই। অকল্যাণের ছাত্র রাজনীতি আমরা চাই না। আর ছাত্র রাজনীতি বন্ধের কোনো প্রশ্নই আসে না, এরকম কি বলতে চান আপনি? চশমা, আপনি। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে 1971 সালের মতো যদি আবার বাংলাদেশ অ্যাটাক করা হয়, তখন কিন্তু রাজনীতিবিদের কাছে আসবে না, তখন ছাত্ররাই ঝাঁপিয়ে পড়বে এবং বাংলাদেশকে তারাই উদ্ধার করবে। সুতরাং ছাত্র রাজনীতি অবশ্যই দরকার বাংলাদেশে। মোহাম্মদ কামরুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। মুক্তিযুদ্ধ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত না থাকলেও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে কেন? আপেল মাহমুদ। বড় নির্মম এই কথাটির উত্তরটা হবে, 35 বছর হলো যে স্বাধীন হলো, আমরা অনেকেই বলি যে স্বাধীনতার বিরুদ্ধে যারা, তারা বাংলাদেশের পতাকা, যেখানে আমার ভাইয়ের রক্ত মেশানো, লাল সবুজ পতাকা নিয়ে, পতাকা উড়িয়ে তারা মন্ত্রী হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে যাচ্ছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলবো, এদেরকে নিয়ে কিন্তু এই দেশের সকল রাজনীতিবিদরাই রাজনীতি করেছে। আজকে আমি দলটির নাম বলবো না, ওই দলের সাথে রাজনীতি করেনি এমন আমার মনে হয় এরশাদ করে নাই, বাকি সব রাজনৈতিক দলগুলির করে। আপনি কি জামাতে ইসলামের কথা বলছেন? যারা স্বাধীনতার বিরোধিতা করেছে। মাহমুদুর রহমান মান্না, আপনারাও জামাতের সাথে রাজনীতি করেছেন, এরকম একটি অভিযোগ কিন্তু আছে। অভিযোগ তো আমি মানব না। কেন? হ্যাঁ, বাস্তবতা তো, সেই জন্যই তো উনি অভিযোগটার কথা বলছেন। বিষয়টা হলো এরকম যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি একটা কমন এনিমির বিরুদ্ধে লড়াই করতে করতে, ওরা আমাদের পাশে এসছে, বলেছে আমরা একসাথে হাঁটি, উই সেড ইয়েস, হাঁটতে পারেন। আমরা তাদের সাথে পরিকল্পনা করিনি এই সরকারকে উৎখাত করব, ফেলে দেব, নির্বাচন হবে, আপনাদের সাথে জোট বাঁধবো, একসাথে নির্বাচন করব, সরকার গঠন করব। নো, অন্য কেউ করেছে। ওই জন্য এখন একটু বিপদই আছি, জানেন তো। আমি বলতে চাচ্ছি, পলিটিক্সটা কিন্তু খুবই ক্রুয়েল জিনিস। পলিটিক্স সবসময় বাস্তবতা নিয়ে কথা বলে, শুধু সেন্টিমেন্ট, ইমোশন দিয়ে না। আমাকে একটু যদি সময় দেন, একটু আগে একটা প্রশ্ন করেছিলেন কিন্তু সেই জবাবটা হয়নি ঠিক মতো। বলছেন এরশাদকে নিয়ে দুইজন টানাটানি করছেন কেন? ওই যে আমাদের মতো একই ব্যাপার হচ্ছে। দুটোই ভোটের সাথে রিলেটেড, পার্লামেন্টারি ডেমোক্রেসি। অতএব এ হিসাব করছে যে তাকে নিলে আমি কটা সিট কনফার্ম পাচ্ছি, তাহলে আমি ক্ষমতায় যেতে পারি। আরও জন হিসাব করছে ওকে নিলে আমি কনফার্ম যেতে পারি। এই হিসাব থেকে বেরিয়ে আসতে পারেন তখন
যখন জনগণ ততখানি সচেতন হবে, জনগণ যখন তাদের প্রত্যাখ্যান করবে, আমরা কিন্তু প্রতিনিয়তই, যেমন আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা খুব স্পষ্টতই বলি যারা স্বাধীনতার বিরুদ্ধে তাদের সাথে আমাদের কোনো ক্ষমা নাই। যারা স্বাধীনতা যুদ্ধের সময় মা বোন দর্শন করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, খুন করেছে, তাদের কোনো ক্ষমা হতে পারে না। এর মানে এই নয় যে আমরা সারা জীবনের জন্য এটা জিয়ে রাখতে চেয়েছি, কিন্তু যুদ্ধাপরাধীদের সঙ্গে রাজনীতি করব এরকম কথা নীতিগতভাবেই আমরা এখনো একমাত্রই করছি। তাহলে তাদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত কেন হচ্ছে? এই জবাব আসলে এটা তো আমার কাছে প্রশ্ন না করলেই ভালো। বাধাগ্রস্ত তো আমরা করছি না, যারা ক্ষমতায় আছেন বিচার করবার মালিক, যারা 1 ঘন্টার আলোচনায় ক্ষমতায় ছিলেন, তো বলি যারা 1 ঘন্টার আলোচনায় রাষ্ট্রপতি এরশাদের সাজা দিয়ে দিতে পারে, তারা সর্বমোট বাংলাদেশের 35 বছরের ইতিহাসে 25 বছর বা তার কাছাকাছি সময় ক্ষমতা ছিলেন, বিভিন্ন ফর্মে করেননি। হ্যাঁ, এই প্রশ্ন করতে পারেন আপনারা থাকতে করতে পারলেন না কেন? আমরা যেই সময়টা ছিলাম এই প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। নেক্সট টাইম যখন পাওয়ারে আসবো তখন দেখেন, ইট ইজ এ কমিটমেন্ট। আমরা স্বপন, ছবিটার কথা নিশ্চয়ই আমাদের সকলের মনে আছে। 1996 সনে আজকের 14 দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলীয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনার ডান পাশে জামায়াতে ইসলামের তৎকালীন সাধারণ সম্পাদক নেতা মতিউর রহমান নিজামী সহ সকলকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। এরও আমি আগে ফিরে যেতে চাই। 1971 আমার মনে হয় আমরা ইতিহাসে না, আমি উৎসটা আপনাদের একটু খেয়াল করতে হবে। 72 সনে মরহুম শেখ মুজিবুর রহমানের সাধারণ ক্ষমার জায়গা থেকেই কিন্তু এই সংক্রান্ত প্রশ্নটি যাত্রা শুরু করেছিল, এবং সেই ধারাতে বাংলাদেশের রাজনীতি কিন্তু এখনও চলছে। বরঞ্চ 1991 সনে বেগম খালেদা জিয়ার সরকার গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করার ক্ষেত্রে আইনি লড়াই সর্বোচ্চ চালিয়ে যাওয়ার জন্যই ব্যারিস্টার আমিনুল হকের মতো লোক, আওয়ামী লীগের সমর্থক সত্ত্বেও তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বহাল রাখা হয়েছিল, যদিও রাষ্ট্র হেরে গিয়েছিল, গোলাম আজম জিতেছিলেন। এবং ঠিক সেই মুহূর্তে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন চলছিল, কিন্তু ঠিক তার পরপরই কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেখা গিয়েছে যে আওয়ামী লীগ এই আন্দোলন করছে। আমার প্রশ্নটি হচ্ছে এই, যে এই প্রশ্নে প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে যে মৌলিক প্রশ্নগুলিতে ঐক্যমত দরকার, তেমনি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা চেতনা সম্পর্কেও একটি মৌলিক রাজনৈতিক দলগুলির মধ্যে যে সমঝোতা হওয়া দরকার, তার মধ্যে এটিও একটি প্রশ্ন। যুদ্ধ অপরাধীদের বিচার প্রসঙ্গে আপনাদের দলের এখনকার অবস্থান কি? যুদ্ধ অপরাধীদের বিচার সম্পর্কে আমাদের দলের দৃষ্টিভঙ্গি মূলত মরহুম শেখ মুজিবুর রহমানের ঘোষিত সাধারণ ক্ষমার ধারাবাহিকতাতে এই প্রশ্ন যেভাবে চলছে সেভাবেই চলা। তবে মানে দরকার নেই এখন যেভাবে চলছে, মানে কিভাবে চলছে এই প্রশ্নটি অনুচ্চারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকার ক্ষমতায় ছিল, এরশাদ সরকার ক্ষমতায় ছিল, ধারাবাহিকতাতেই এইভাবে চলছে এবং বিষয়টি ভুলে যাওয়া, বিষয়টি অনুচ্চারিত। আমাদের প্রশ্নটি হচ্ছে এই যতগুলি মৌলিক প্রশ্নে আমাদের সমঝোতা দরকার, তার মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ আওয়ামী লীগ সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির মধ্যে এই প্রশ্নে আমাদের একটি সমঝোতা হওয়া দরকার। কি করব আমরা? শ্রোতা দর্শক, আমি ইয়াজউদ্দিন আহমদ সাহেবের ডিস্ট্রিক্ট থেকে অনেক কষ্টে আসছি, 5 দিনের মাথায় আমি এখানে ঢুকতে পেরেছি। আজকে আমাদের দুঃখ হয় যে রাজাকার আলবদররা বাংলাদেশকে স্বীকার করে নাই, বাঙালি জাতিকে স্বীকার করে নাই, তার গাড়িকে পতাকা। আমাদের দুঃখ হয় এরশাদ সাহেবের মতো লোককে নিয়ে ছিনিমিনি খেলে আজকে যারা ঘৃণার আসলে যাচ্ছে, সেদিন কারা দিয়েছিল রাজনৈতিক অঙ্গনে ছাত্রদেরকে লেলিয়ে? যদি কেউ প্রশ্ন করেন আমি উত্তর দিব এই উপস্থিত হাউজে। কারা লেলিয়ে দিয়েছিল রাজনৈতিক মুক্তিযোদ্ধাদেরকে বিভক্ত করার জন্য বিভিন্নভাবে? কাজে আমার প্রশ্ন আপনাদের 4 জনের কাছে, উপস্থিত শ্রোতাদেরকে সাক্ষী রেখে আপনারা বলেন, নির্বাচন গণতন্ত্রের পদ্ধতিতে চান কোন গণতন্ত্র? 72 সংবিধান, না তার পরবর্তীতে আপনাদের মন গড়া সংযুক্ত সংবিধান? ধন্যবাদ। আর কেউ? একদম পেছনে আপনি। আমার কোশ্চেনটা স্বপন সাহেবের কাছে। একটু আগে মান্না সাহেব বলল ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু আপনারা যখন ক্ষমতায় আসছিলেন, গত 5 বছর ছিলেন, তখন আপনারা কেন যুদ্ধ অপরাধীদের বিচার করেননি? তার মানে কি যুদ্ধ অপরাধীরা আপনাদের কাছে অপরাধী না? আপনি তো প্রশ্ন করলেন এবং উত্তর আপনি দিয়ে দিলেন। আপনাদের নিশ্চয়ই অনেকে স্মরণ আছে, জাতীয় সংসদের নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছাত্র রাজনীতি, মরহুম শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়াউর রহমানের ছবি এবং মুক্তিযুদ্ধ বিষয়, এই 3টি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় জাতীয় ঐক্যমত তৈরি করার জন্য প্রধান বিরোধী দল সহ সকলের প্রতি আহ্বান রেখেছেন আলোচনা করার জন্য। আমরা এখনও মনে করি যে এই মৌলিক প্রশ্নগুলিতে কেবলমাত্র ঐক্যমতের মধ্য দিয়েই সমাধান সম্ভব। এটা দলীয় সিদ্ধান্তের দ্বারা এই প্রশ্নগুলিতে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।
আমি একটি বিষয়ে খুবই অবাক হয়ে যাই যখন যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টা আসে, যে স্বপন সাহেব একটু আগে আপনি বলেছেন যে সাধারণ ক্ষমার ধারাবাহিকতায় আপনারা বলছেন, তার মানে আপনারা কি এরকম কিছু বলতে যাচ্ছেন যে 71-এ যারা যুদ্ধ অপরাধী ছিল যে তাদেরকে আমরা ভুলে যেতে চাই এবং তাদেরকে ক্ষমা করে দিতে চাই? তাদেরকে আমি ক্ষমা করতে চাই না, আমরা কেউই তাদেরকে ক্ষমা করতে চাই না। এই কারণে তাদেরকে আমরা ক্ষমা করতে চাই না, এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার হতেই হবে, এই কারণেই হতে হবে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্যই হতে হবে। এবং তাদেরকে যদি আমরা ক্ষমা করে দেই তাহলে আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি তাকেই ক্ষমা করব যে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত, এবং দ্বিতীয়ত যে তার যেই কৃতকর্ম হয়েছে এবং সেই কৃতকর্মের ধারাবাহিকতা আজকে এইখানে আমাদেরকে টেনে এনেছে, যে কারণেই আজকে আমরা মুক্তিযুদ্ধ পক্ষ এবং বিপক্ষ নিয়ে আনফর্চুনেটলি এত বছর দেশের স্বাধীনতার পরে কথা বলছি। এবং এটা খুবই দুঃখজনক হচ্ছে এই কারণেই যে এই স্বাধীনতা অপরাধীদের বিচার হয়নি বলে। আর মান্না সাহেবের কথা আমি একটু বলতে চাই যে 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আমাদের অনেক 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 অনুযোগ, ক্ষোভ আওয়ামী লীগের উপরে, যে একটা জাতি আশা করেছিল যে ক্ষমতায় এসে প্রথম কাজটি তারা যুদ্ধ অপরাধীদের বিচার করবে, এবং আমি মনে করি এটা অনেক বড় একটা ফেইলিয়ার যে তারা যুদ্ধ অপরাধীদের বিচার করতে পারেনি। সুতরাং আমি ভীষণভাবে মনে করি যে যুদ্ধ অপরাধীদের বাংলাদেশের মাটিতে বিচার হওয়া উচিত। ধন্যবাদ। বাংলাদেশ সংলাপের আগামী পর্ব অনুষ্ঠিত হবে রংপুরে। অংশগ্রহণ করতে চাইলে ঢাকায় টেলিফোন করুন, টেলিফোন নম্বর 86516559। এই নম্বরে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা bengali@bbc.co.uk এই ঠিকানায়। আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকের শ্রোতা দর্শকদের, ধন্যবাদ আজকের প্যানেলকে, এবং একই সাথে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।